হ্যালো স্টুডেন্ট, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা দেখব এসএসসি জিডির জন্য কিছু স্পেশাল প্রশ্ন, যেগুলো 2025 সালে এসছে, একেবারে বেশি পুরনো নয়। 2025 সালের কিছু টান টান প্রশ্ন আসছে এখানে, একেবারে আগুন আগুন টান টান প্রশ্ন। তো এই প্রশ্নগুলো রিপিট হতে পারে, আর এই প্রশ্ন থাকবে, অ্যানালিসিস থাকবে, যেটা তোমরা চাও একেবারে যে স্যার এক একটা প্রশ্ন এবং প্রশ্নের মধ্যে যত রিলেটেবল কোয়েশ্চেন্সগুলো রয়েছে, মানে টপিকগুলো রয়েছে, সেই ইম্পর্টেন্ট ইনফরমেশনসগুলো আমাদের চাই। তো একেবারে জিডির বাচ্চাদের জন্য স্পেশাল ক্লাস রয়েছে, স্পেশাল কোয়েশ্চেন্স রয়েছে। বেশি সময় নষ্ট না করে, কথা খরচা না করে একেবারে ক্লাসে চলে যাব। প্রথম প্রশ্ন তোমাদের জন্য, দেখো। কোয়েশ্চেনটা হচ্ছে সেন্সাস বা জনসংখ্যা থেকে প্রশ্ন কি বলছে। বলছে 2011 সালের জনগণনা অনুযায়ী জিজ্ঞাসা করেছে। তো কোন রাজ্যে সাক্ষরতার হার সর্বোচ্চ বা সব থেকে বেশি সাক্ষরতার হার 2011 অনুযায়ী, বারবার বলছি, কেরালা হবে। কেরালাতে হচ্ছে প্রায় 94% হচ্ছে এডুকেশন রেট বা লিটারেসি রেট। সব থেকে লোয়েস্ট হচ্ছে 61%। কোথায়? বিহারে। আবার কোথায়? বিহারে হচ্ছে লোয়েস্ট লিটারেসি রেট। ফিমেল লিটারেসি রেট সব থেকে বেশি, সেই কেরালাতে। ফিমেল লিটারেসি সব থেকে কম কোথায়? সেই বিহারে। ঠিক আছে। আচ্ছা, ন্যাশনাল লিটারেসি রেট কত? ন্যাশনাল লিটারেসি রেট হচ্ছে 74 থেকে 75% পর্যন্ত ন্যাশনাল বা ভারতের এডুকেশন রেট বা শিক্ষার হার। লিটারেসি রেট পশ্চিমবঙ্গে কত? পশ্চিমবঙ্গে হচ্ছে 76% থেকে 77% পর্যন্ত। যা বলছি সব 2011 সালের জনগণনা অনুযায়ী বলছি। আর এটা ছিল হচ্ছে মোট 15th জনগণনা এখন হতে চলেছে। 2026 সাল থেকে শুরু হবে। 2026 সাল থেকে শুরু হবে। এই বছর হচ্ছে দুটো মানে দুটো ফেজে সেন্সাস হবে বা হচ্ছে জনগণনা হবে। সেটা হচ্ছে 16তম জনগণনা হতে চলেছে 2026 সালে। 2026 সালে। আর 2026-এ যে 16তম জনগণনা হবে, তার মধ্যে দুটো পয়েন্ট খুব ভালো করে মনে রাখবে। একটা হচ্ছে এইটা, 1931 সালের পরে দ্বিতীয়বার ভারতবর্ষে কাস্ট সেন্সাস বা জাতিগত জনগণনা হতে চলেছে। জাতিভিত্তিক জনগণনা হবে। ঠিক আছে, এক। 2 নম্বর পয়েন্ট মনে রাখবে, 2 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে ভারতে প্রথমবার ডিজিটাল 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 সেন্সাস হতে চলেছে। ঠিক আছে, চলো, বেশ ভালো কথা। দেন কোশ্চেন নাম্বার টু বলছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, এটা কত সালে স্থাপিত হয়েছে? এআই AITUC, এটা হচ্ছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। এটা ভারতবর্ষের একেবারে প্রথম বা ওল্ডেস্ট বা প্রাচীনতম প্রথম ট্রেড ইউনিয়ন কংগ্রেস, শ্রমিকদের সংগঠন। তো এই শ্রমিকদের সংগঠনটা 1920 সালের 31শে অক্টোবর স্থাপিত হয়েছিল। কত সাল? 1920 সালের 31শে অক্টোবর। খুব খুব গুরুত্বপূর্ণ, বারে বারে এসছে পরীক্ষায়, শুধু জিডিতে নয়, যে কোনো পরীক্ষায় এসছে। আর এটা স্থাপন করেছিল প্রতিষ্ঠাতার নাম মনে রাখবে, এন এম এম যোশী। কি নাম বললাম? NM যোশী। সম্পাদক কে ছিলেন? সম্পাদকের নাম মনে রাখবে, সম্পাদকের নাম হচ্ছে চমনলাল। কি নাম? চমনলাল। ঠিক আছে। সভাপতি কে ছিল? সভাপতি ছিল হচ্ছে লালা লাজপত রায়। লাজপত লালা লাজপত রাই, তিনি ছিলেন হচ্ছে সভাপতি। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাবো আমরা। নেক্সট কোয়েশ্চেন বলছে পূর্ববর্তী গুপ্তদের অনুকরণ করতে করতে মৌখরীরা কোন উপাধি গ্রহণ করেছিল? ইতিহাসের প্রশ্ন, যদি তোমরা এটা জানো যে মৌখরীরা কোথায় রুল করতো, সব থেকে ভালো ব্যাপার। যদি না জানো, তাহলে ভাই ইতিহাসে তুমি এখন কাঁচা আছো, প্রিপারেশন ভালো করে করো। মৌখরীরা সম্পূর্ণ শাসন করেছিল হচ্ছে তোমার ইউপিতে, উত্তরপ্রদেশের গঙ্গা সমভূমি অঞ্চলে। তাদের রাজধানী ছিল হচ্ছে কনৌজ। এবার নিশ্চয়ই বুঝতে পারছো, কনৌজের নাম শুনেছো। কনৌজকে নিয়ে হচ্ছে তোমার ট্রাইপার্টি বা হচ্ছে ত্রিশক্তি চুক্তি মানে তোমার হচ্ছে যুদ্ধ হচ্ছিল বহুদিন থেকে পাল প্রতিহার রাষ্ট্রকূটদের মধ্যে। সেই কনৌজকে কান্নকুব্জ বলা হয়। এই কনৌজেই তাদের রাজধানী ছিল, মৌখরীদের রাজধানী ছিল। মৌখরীদের শ্রেষ্ঠ রাজাদের মধ্যে একজন ছিলেন হচ্ছে গ্রহবর্মা। কি নাম বললাম? গ্রহবর্মা হচ্ছে তাদের শেষ রাজা, এবং শ্রেষ্ঠ রাজাদের মধ্যে একজন গ্রহবর্মা ছিল হচ্ছে রাজা। এই গ্রহবর্মা হচ্ছে তোমার হর্ষবর্ধনের যে বোন ছিলেন, হর্ষবর্ধনের বোন রাজ্যশ্রী, তাকে বিবাহ করেছিল গ্রহবর্মা। গ্রহবর্মাকে হত্যা করেছিল কে? গ্রহবর্মাকে হত্যা করেছিল শশাঙ্ক এবং গুপ্তরা। ঠিক আছে, শশাঙ্ক এবং গুপ্তরা এসে আক্রমণ করেছে কনৌজ নেওয়ার জন্য, এবং হচ্ছে গ্রহবর্মাকে হত্যা করে দেয় এবং হচ্ছে রাজ্যশ্রীকে বন্দী করে। রাজ্যশ্রী কে ছিলেন? হর্ষবর্ধনের বোন ছিলেন। এবার রাজ্যশ্রীকে বন্দী করেন, তারপরে আসে হচ্ছে রাজ্যবর্ধন।
রাজ্যবর্ধন হচ্ছে রাজ্যশ্রীর দাদা এবং হর্ষবর্ধনের দাদা, তিন ভাই বোন আর কি। রাজ্যশ্রীকে উদ্ধার করতে গিয়ে রাজ্যবর্ধন ফেল করে, রাজ্যবর্ধনের মৃত্যু হয়, শশাঙ্কের কাছে মৃত্যু হয়। তারপরে হচ্ছে হর্ষবর্ধন আসে, হর্ষবর্ধন নায়কের মতন আসে এবং হচ্ছে শশাঙ্ককে হারায় এবং হচ্ছে এই গ্রহবর্মর যে কনজ সেটা দখল করে এবং হচ্ছে সেখান থেকে শত্রুপক্ষকে সরিয়ে দিয়ে তার বোনকে উদ্ধার করে সেখান থেকে। এই যে কাহিনীটা সিনেমাটিক, একেবারে পুরো সিনেমার মতন একটা গল্প। যদি এই গল্পটা জানো তাহলে ইতিহাসে খুব ভালো প্রিপারেশন রয়েছে, না জানলে অবশ্যই পড়াশোনা চালাও ভালো করে, আরো পড়তে হবে, ঠিক আছে? গ্রহবর্মার কাহিনী, সেখানে হচ্ছে মৌখরীরা, আর মৌখরীরা হচ্ছে তোমার মহারাজাধিরাজ এই উপাধিটা গ্রহণ করতো গুপ্তদের মতনই, ঠিক আছে? চলো তারপরে পরবর্তী প্রশ্ন বলছে প্যারা অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথমটা প্যারা অলিম্পিক গেমস আমি তোমাদের অনেকবার পড়েছি, বহুবার পড়িয়েছি, কোর্সে পড়িয়েছি, ইউটিউবে পড়িয়েছি, ফ্রিতে প্রচুর পরিমাণে পড়িয়েছি যে অলিম্পিক চার ধরনের হয়। একটা হচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিক, গ্রীষ্মকালীন, আরেকটা হচ্ছে শীতকালীন অলিম্পিক, ঠিক আছে? যেটা গ্রীষ্মকালীন অলিম্পিক সেটা শুরু হয়েছিল, ভালো করে বুঝতে থাকো এক একটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা শুরু হয়েছিল 1896 সালে এথেন্সে, আর শীতকালীনটা শুরু হয়েছিল 1924 সালে ফ্রান্সে, ঠিক আছে? আচ্ছা, যেটা গ্রীষ্মকালীন অলিম্পিক সেটাই হচ্ছে প্যারা অলিম্পিক, ওইখানেই হতো। প্রথম প্যারা অলিম্পিক শুরু হয়েছিল উনিশশো 1960 সালে, 1960-তে। কোথায় শুরু হয়েছিল? এটা শুরু হয়েছিল রোমে, শুরু হয়েছিল কোথায় না, রোমে। আবার একই রকম ভাবে তোমার শীতকালীন প্যারাঅলিম্পিক হয় একটা, সেটা শুরু হয়েছিল 1976 সালে, 1976 সালে। এটা শুরু হয়েছিল কোথায়? এটা ছিল সুইডেনে শুরু হয়েছিল। চারটে অলিম্পিক এরকম ভাবেই হয়ে থাকে। যেটা গ্রীষ্মকালীন অলিম্পিক সেখানেই হবে গ্রীষ্মকালীন প্যারাঅলিম্পিক, যেটা শীতকালীন অলিম্পিক সেখানেই শুরু হবে শীতকালীন প্যারাঅলিম্পিক। চারটে গেম, চারটে সাল বলে দিলাম। এখানে বলেছে প্রথম প্যারাঅলিম্পিক কবে শুরু হয়? প্রথম প্যারাঅলিম্পিক শুরু হয় হচ্ছে রোমে। কোথায় শুরু হয়? রোমে। এই যে এইটা 1976 সালে, 1976 সালে শুরু হয়। এবার যারা আমার ক্লাস প্রথম দেখছো তারা বুঝতে পারছো স্যার প্যারা অলিম্পিকে, যদি না জানো এই প্রশ্নটা আসবে। প্যারা অলিম্পিক হচ্ছে যারা বিশেষভাবে সক্ষম, মানে ফিজিক্যালি চ্যালেঞ্জড ব্যক্তি যারা, তাদেরকে নিয়ে একটা গেম হয়, সেই গেমটাকে বলা হয় প্যারা অলিম্পিক, ঠিক আছে? আচ্ছা, সেটাই প্রথম হয়েছিল 1976, না সরি 1960 সাল, 1960, 1960, ঠিক আছে? চলো বেশ, পরবর্তী প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন বলছে সরকারি সম্পত্তি বিক্রয় আর কি নামে পরিচিত? সরকারি সম্পত্তিকে যদি বিক্রি করতে যায় রাজ্য সরকার, মানে তোমার যে কোনো সরকার, সে রাজ্য সরকার হোক আর সেন্ট্রাল গভর্নমেন্ট হোক না কেন, সরকারি সম্পত্তিকে বিক্রি করাটাকেই বলবো হচ্ছে বিলগ্নীকরণ বলবো বা ডিস ইনভেস্টমেন্ট বলবো। ইনভেস্টমেন্ট মানে ইনভেস্টমেন্ট আসা, আর ডিস ইনভেস্টমেন্ট মানে সরকারি সম্পত্তিকে তোমার হচ্ছে অন্য কাউকে বিক্রি করে দেওয়া, ঠিক আছে? যদি মনে করো এলআইসি, এলআইসি নাম শুনেছো? এলআইসির হচ্ছে 100% শেয়ার রয়েছে কার কাছে? সরকারের কাছে। তার মানে এটা সম্পূর্ণ একটা সরকারি সংস্থা এলআইসি। এবার যদি মনে করে সরকার যে আমি এলআইসি কে বিলগ্নীকরণ করব, ডিস ইনভেস্টমেন্ট করব, তার মানে এখান থেকে মনে করো এলআইসির 5%, 5%-এর শেয়ার কোন একটা প্রাইভেট কোম্পানিকে দিয়ে দিল, ঠিক আছে? মনে করো রামশ্যাম যদুমধু কেউ একজন কিনে নিল, 5% কিনে নিল, তাহলে পরে কত থাকলো? পরে থাকলো হচ্ছে 95%। 95% হচ্ছে গভর্নমেন্টের কাছে থাকলো। তার মানে হচ্ছে এলআইসির মধ্যে পুরো 100%-এর মধ্যে 95%-এর মালিক হচ্ছে সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং 5%-এর মালিক হচ্ছে সেই প্রাইভেট কোম্পানিটা। তো এইটাকেই বলা হয় যে 5%টাকে দিয়ে দিল, যেটা শেয়ারকে ইয়ে করো, সেটাকে বলা হয় বিলগ্নীকরণ বা ইংরেজিতে বলে ডিস ইনভেস্টমেন্ট। এইভাবেই করেই হচ্ছে তোমার যে কোনো ভারতীয় রেল বলো, এলআইসি বলো, এগুলোকে হচ্ছে বিলগ্নীকরণ করা যেতে পারে, ঠিক আছে? সরকার টাইম টু টাইম এগুলো করে থাকে। তো নেক্সট কোয়েশ্চেন, 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন বলছে উজ্জয়িনীর একজন ব্যক্তি রয়েছে কত্থক নৃত্যশিল্পী, তিনি কত্থক নৃত্যশিল্পী, ঠিক আছে? কি নাম? গুরু দধিচি। এই গুরু দধিচি কত সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছে? সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার তিনি 2018 সালে পেয়েছে। দেখো কোয়েশ্চেনটা হচ্ছে 2025-এর আর প্রশ্ন আসছে 2018-র, তাহলে বুঝতে পেরেছো তো কতটা কিরকম টাফ কোয়েশ্চেন আসে। পরবর্তী 7, গ্রিন রেভলিউশন কখন হয়েছিল, মানে কোন সময় হয়েছিল? ভালো করে বুঝবে, একটা পয়েন্ট এখান থেকে বের করব, একটা পয়েন্ট। সবুজ বিপ্লবকে বলা হয় গ্রিন রেভলিউশন, যেটা হয়েছিল 1966-তে। 1966-তে জিজ্ঞাসা করবে পঞ্চবার্ষিকীর নাম কি, একেবারে পরিষ্কার করে বলবে তৃতীয় পঞ্চবার্ষিকী সেই সময় চলছিল। তৃতীয় পঞ্চবার্ষিকী, কোনো ডাউটই নেই এখানে, ঠিক আছে? তৃতীয় পঞ্চবার্ষিকী। যদি অপশনে না থাকে তৃতীয় পঞ্চবার্ষিকী, তাহলে কি থাকবে? তাহলে থাকবে প্রথম প্রথম বার্ষিক পরিকল্পনা। প্রথম বার্ষিক পরিকল্পনা কি জিনিস? এটা পরিকল্পনা।
যারা হচ্ছে আমার কাছে কম ইকোনমি পড়েছো তারা খুব ভালো মতনই জানো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ফেল করেছিল, ঠিক আছে। ফেল করার পরে পঞ্চবার্ষিকী মানে ফোর্থ পঞ্চবার্ষিকী আর আসেনি, ফোর্থ 5 ইয়ার প্ল্যান আসেনি, 4 নম্বরটা আসেনি। এসছিল তিনটে 1 বছরের প্ল্যান, তিনখানা 1 বছরের প্ল্যান ছিল। এই তিনটে 1 বছরের প্ল্যান 1966 সালে শুরু হয়, 1966 থেকে 67, তারপরে 67 তার একটা শুরু হয় 1967 থেকে 1968, তারপরে 1968-তে শুরু হয় একটা 1968 থেকে 1969 সাল পর্যন্ত, 1 2 3টে 1 বছরের প্ল্যান। এরই প্রথমটাতে শুরু হয়েছিল হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। যদি এটা অপশন থাকে এটা নেবে, কিন্তু ম্যাক্সিমাম 90% আনসারই হচ্ছে তোমার তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, উত্তর হবে 4 নম্বর পরিকল্পনা কোনোদিনই থাকবে না, উত্তর হবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আর যখন এটা চলছিল না ভাই, যখন এই সবুজ বিপ্লবের এই পুরো কনসেপ্টটা চলছিল, তখন এই সময়টাতে দুজন প্রধানমন্ত্রী ছিল, দুইজন। শুরুটা হয়েছিল লাল বাহাদুর শাস্ত্রীর সময়, লাল বাহাদুর শাস্ত্রীর সময়, বাহাদুর লাল বাহাদুর শাস্ত্রীর সময় হচ্ছে স্টার্ট হয়েছিল। এন্ডিং বা একদম পুরো কমপ্লিট ফেজে ছিল হচ্ছে সেই সময় ইন্দিরা গান্ধী ছিলেন। সেই সময় কে ছিলেন? ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধী। তার কারণ হচ্ছে ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধী ছিল, ঠিক আছে, ইন্দিরা গান্ধী। ওকে। লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু হয়ে যায় 1966 সালে, সেই তাশখন্দে গিয়ে তাশখন্দ প্যাক্ট সাইন করতে উজবেকিস্তান বহুবার পড়িয়েছে এগুলো, ঠিক আছে। তো এই আর কি জিনিস। ওকে, এবার সবুজ বিপ্লবের কথায় চলে আসি। সবুজ বিপ্লব হয়েছিল গমে হয়েছিল। কোথায় হয়েছিল? হয়েছিল তোমার পাঞ্জাব এবং হরিয়ানাতে। জানি আমরা এই সমস্ত প্রত্যেকটা জিনিস। আচ্ছা, কে? M.S. স্বামীনাথন। কে এই সবুজ বিপ্লবের জনক বা ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রেভলিউশন? M.S. স্বামীনাথন। M.S. স্বামীনাথন সম্পর্কে কিছু পয়েন্ট জানবো। এই দেখা, M.S. স্বামীনাথনের মৃত্যু হয়েছে 2023 সালে। কত সালে? 2023 সালে তার মৃত্যু হয়ে যায়। মৃত্যুর পরে তাকে ভারতরত্ন দেওয়া হয়েছে 2024 সালে। 2024 সালে মোট 5 জনকে ভারতরত্ন দেওয়া হয়েছিল, 5 জনের মধ্যে একজন হচ্ছে M.S. স্বামীনাথন। আবার বলো, M.S. স্বামীনাথন 2024 সালে পেয়েছে হচ্ছে তোমার ভারতরত্ন। এছাড়াও তাকে ওয়ার্ল্ড ফুড প্রাইজ দিয়েছে, এই পুরস্কারটা দিয়েছে 1987 সালে, অনেক আগেই দিয়ে দিয়েছে। মানে বিশ্ব বুঝতে পেরে গেছিল যে হ্যাঁ এই ব্যক্তিটা কে, আমাদের ভারত সরকার বুঝতে পারেনি, তাই তাকে মৃত্যুর পরে দিতে হয়েছে ভারতরত্ন। মৃত্যুর আগে যদি দিতে পারতো তাহলে ভালো হতো না? রেসপেক্ট তিনি দেখে যেতে পারতেন যে যেই দেশের জন্য তিনি এত অবদান দিয়েছেন, না খেতে পেয়ে যে দেশের মানুষ মরছিল সেই দেশের মুখে, সেই দেশের জনগণের মুখে খাবার তুলে দিয়েছেন তিনি। যেই জমিতে চাষই হতো না সেই জমিতে এখন কোটি কোটি মানে হেক্টর হেক্টর আর কি তোমার গম হচ্ছে, ধান হচ্ছে। সেই সবুজ বিপ্লবের জনক যিনি, তাকে ভারতরত্ন পেতে মৃত্যুর পরে পেতে হয়েছে। আর সেটা বিশ্ব রেকগনাইজ করে দিয়েছে আগেই, সেই জন্য আগেই তাকে হচ্ছে তোমার ওয়ার্ল্ড ফুড প্রাইজ দিয়ে দিয়েছে 1987 সালে। র্যামন ম্যাগসাসে ফিলিপাইন্স থেকে 1971 সালে দিয়ে দিয়েছে। কিন্তু তিনি পদ্ম পুরস্কার 3টেই পেয়েছেন, পদ্ম পুরস্কার 3টেই পেয়েছেন পদ্ম পুরস্কার। তার সবুজ বিপ্লবের পরেই তাকে পদ্মশ্রী দেয়া হয়েছিল, তারপরে পদ্মভূষণ দেয়া হয়েছিল, তারপরে পদ্মবিভূষণ দেয়া হয়েছিল, ঠিক আছে। তাহলে পরীক্ষায় এমনভাবে একটা না ঘুরিয়ে রাউন্ড রাউন্ড কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে যে নিম্নলিখিত কোন ব্যক্তি পদ্ম পুরস্কারের 3টেই পেয়েছে এবং ভারতরত্ন পেয়েছে, তার নাম কি? তাহলে পদ্ম পুরস্কারের 3টেই পেয়েছে এবং ভারতরত্ন পেয়েছে, সেই ব্যক্তির নাম হচ্ছে M.S. স্বামীনাথন, ঠিক আছে। পরবর্তী, নিম্নলিখিত ধ্রুপদী নৃত্যশৈলীগুলির মধ্যে কোনটা উত্তর ভারতের অন্তর্গত? কোনটা উত্তর ভারতের অন্তর্গত? ধ্রুপদী নৃত্যশৈলী মানে শাস্ত্রীয় নৃত্যশৈলী বা ক্লাসিক্যাল সঙ্গীতের কথা বলছে। ক্লাসিক্যাল সঙ্গীত উত্তর ভারতে কোনটা? কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশে ফেমাস, দক্ষিণ ভারতে। মোহিনীআট্টম কেরালাতে ফেমাস, দক্ষিণ ভারতে, ঠিক আছে, কেরালা। ওকে। কত্থকটা হচ্ছে তোমার উত্তর ভারতে, মেনলি উত্তরপ্রদেশে, মেনলি হচ্ছে উত্তরপ্রদেশে। কথাকলিও হচ্ছে কেরালাতে, কেরালাতে হচ্ছে কথাকলি, এগুলো আমরা জানি ভালো করে। এবার এই যে কত্থক, কত্থক থেকে দুটো বৈশিষ্ট্য ভালো করে পড়ি। কত্থকই হচ্ছে এমন একটা তোমার হচ্ছে ক্লাসিক্যাল ডান্স যেখানে হচ্ছে তোমার ভারতীয় সংস্কৃতি এবং আরবীয় সংস্কৃতির সংমিশ্রণ দেখা যায়, এবং এটা মন্দির থেকে সৃষ্টি হয়েছে, আস্তে আস্তে রাজ দরবারে চলে গেছে। এবং কত্থকই হচ্ছে চক্কর, দেখবে ওই তোমার হচ্ছে আনারকালি ড্রেসটা পরে চক্কর গোল 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 ঘুরতে থাকে, এই বৈশিষ্ট্যটা রয়েছে। এবং কত্থকের মধ্যে হচ্ছে ঘুংরুর একটা খুব আর কি রয়েছে, ঠিক আছে, ঘুংরুর একটা বিশাল বড় বৈশিষ্ট্য রয়েছে তোমার হচ্ছে কত্থকের মধ্যে, ঠিক আছে। এগুলো মনে রাখবা। ড্রেসটা হচ্ছে আনারকালি ড্রেস, কত্থকের মধ্যে কিন্তু শাড়ি নয়, আনারকালি ড্রেস। পরের প্রশ্ন বলছে পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সমাজতান্ত্রিক বিন্যাস হয়েছিল একটা।
সমাজতান্ত্রিক বিন্যাস হয়েছিল, এই সমাজতান্ত্রিক সমাজ বিন্যাস 1956 সালে হয়েছিল, যেখানে একটা শিল্পনীতি আনা হয়েছিল। এই শিল্পনীতিটা বাস্তবায়ন করা হয়েছিল কোন সময়, কোন পঞ্চবার্ষিকীর সময় করা হয়েছিল? পরীক্ষায় এই প্রশ্নটা দুভাবে জিজ্ঞাসা করতে পারে। জিজ্ঞাসা করবে দ্বিতীয় শিল্পনীতিটা কোন পঞ্চবার্ষিকীর সময় আনা হয়, এক। দুই নম্বর, সমাজতান্ত্রিক যে ইকোনমি আমাদের আমাদের অর্থনীতি সোশ্যালিস্ট ইকোনমি, এই সোশ্যালিস্ট ইকোনমি এই কনসেপ্টটা কত সালে বা হচ্ছে কোন পঞ্চবার্ষিকীর সময় নেওয়া হয়? দুটোরই উত্তর হবে দ্বিতীয় পঞ্চবার্ষিকীর সময়। কই ভাই? অপশন নাম্বার ডি, দ্বিতীয় পঞ্চবার্ষিকী জওহরলাল নেহরুর সময়। এটাকেই মহালানবিশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলা হয়, মহালানবিশ বা নেহরুভিয়ান প্ল্যান বলা হয়। নেহরু মহালানবিশ প্ল্যান, মহালানবিশ প্ল্যান বা নেহরু মহালানবিশ প্ল্যান বলা হয়। এখানে হচ্ছে তোমার দ্বিতীয় শিল্পনীতি আনা হয়। দ্বিতীয় শিল্পনীতির মধ্যে তিনখানা পর্বের কথা বলা হয় বা তিনটে গ্রুপের কথা বলা হয়। তিনটে গ্রুপ হচ্ছে এই রকম, এই তিনটে গ্রুপ ভালো করে মনে রাখবে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তিনটে গ্রুপের মধ্যে প্রথম যে শিডিউলটা ছিল এ, সেখানে 17টা শিল্পের কথা বলা হয়েছে। আর এই 17টা শিল্প এমন এমন শিল্প, সরকার বলছে যে এই শিল্পনীতিতে আমি তিনটে শিডিউল রাখছি বা গ্রুপ করছি। প্রথম মধ্যে 17টা শিল্পকে রাখা হয়েছে। এই 17টা শিল্পের অধিকার সম্পূর্ণ সম্পূর্ণ সে কেন্দ্রের কাছে থাকবে। কেন্দ্র ছাড়া, এর মালিক রাষ্ট্রই থাকবে, কেন্দ্রই থাকবে। কেন্দ্র ছাড়া কোনো প্রাইভেট কোম্পানির এর অধিকার নেই। যেমন অস্ত্রশস্ত্র বানানো, পারমাণবিক শক্তি, লোহা, ইস্পাত, ভারী খনিজ, তারপর হচ্ছে পেট্রোলিয়াম, রেল, এগুলো প্রত্যেকটা হচ্ছে টোটাল 17টা শিল্প তোমার প্রথম শিডিউলে রাখা হয়েছিল। ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞাসা করবে যে দ্বিতীয় শিল্পনীতিতে কতগুলো শিল্পের কথা বলা হয়েছিল? 17টি। কার হাতে রয়েছে? সমস্ত মালিকানা হচ্ছে রাষ্ট্রের কাছে থাকবে। দ্বিতীয় শিডিউলের মধ্যে 12টা শিল্পের কথা বলা হয়েছে। কতটা? 12টা। এখানে হচ্ছে স্টেট এবং প্রাইভেট, মানে হচ্ছে পাবলিক প্লাস হচ্ছে প্রাইভেট, দুজনে মিলে মালিক থাকবে, দুজনে মিলে মালিক থাকবে। কিন্তু বলে দিয়েছে যদি নতুন কোনো শিল্প শুরু হতে চায় তাহলে তার দায়িত্ব কিন্তু সরকারের। এর মধ্যে সার, কৃত্রিম রবার, তারপরে রাসায়নিক শিল্প, এগুলোকে রাখা হয়েছে। এবং এই তোমার হচ্ছে 17 এবং 12 টোটাল হয় 29টা। এই 29টা বাদে যা যা পড়ে থাকলো বাকি সব শিল্প তোমার শিডিউল সি এর মধ্যে রাখা হয়েছে। আর এইটা পুরোপুরি বেসরকারি তোমার হচ্ছে ইনভেস্টের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই বেসরকারির মধ্যে দেওয়া হয়েছে। যারা এই তোমার 29টার মধ্যে পড়বে না, তারাই অপশন নাম্বার সি এর মধ্যে পড়বে। ঠিক আছে। আর এখানে লাইসেন্স প্রথা কঠোর করা হয়েছিল। লাইসেন্স ছাড়া কেউ, তোমার বেসরকারি যারা কোম্পানিরা রয়েছে তারা লাইসেন্স ছাড়া তোমার কাজ করতে পারবে না, নিয়ন্ত্রণ রাখা হয়, যেটাকে লাইসেন্স রাজ বলা হয়, লাইসেন্স রাজ প্রথা। আর এই লাইসেন্স রাজ প্রথাটাই 1991 এর পরে যখন নতুন তোমার শিল্পনীতি আসে, এলপিজি মডেল আসে, তখন এটাকে তুলে দেওয়া হয়েছিল। ঠিক আছে, তুলে দেওয়া হয়েছিল। খেয়াল রাখবে, লাইসেন্স প্রথা মানে সমস্তটাই ক্ষমতা সরকারের হাতে রয়েছে। চলো পরবর্তী। ভারতের কোন জাতীয় উৎসব 26 তারিখে জানুয়ারি মাসে কোন উৎসব পালন হয়, এটা জিজ্ঞাসা করেছে। তো 26 তারিখে সংবিধান দিবস তো হবে না, কারণ হচ্ছে সংবিধান দিবস 26 তারিখে ঠিকই, কিন্তু 26শে নভেম্বরে হচ্ছে তোমার সংবিধান দিবস পালন করা হয়। স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, অপশন নাম্বার বি প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবসের একদম শেষ দিন মানে 29শে জানুয়ারিতে, 29শে জানুয়ারিতে হয় হচ্ছে বিটিং রিট্রিট। কি অনুষ্ঠান হয়? বিটিং রিট্রিট। এই অনুষ্ঠানটা হয়, খুব মনে রাখবে, পরীক্ষায় এসেছে অনেকবার। বিটিং রিট্রিট হচ্ছে কোন অনুষ্ঠানের সাথে সম্পর্কিত? প্রজাতন্ত্র দিবস বা তোমার রিপাবলিক ডে এর সাথে সম্পর্কিত। 2026 সালে এটা 77তম প্রজাতন্ত্র দিবস গেছে, 77তম। ঠিক আছে। এইবার আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করে যে সংবিধান অনুযায়ী বা কনস্টিটিউশনাল হলিডে কটা? আমাদের কনস্টিটিউশনাল হলিডে তিনটে। তিনটে কি কি? এক হচ্ছে গান্ধী জয়ন্তী, 2রা অক্টোবর। ঠিক আছে, অক্টোবর মাসে। তারপরে প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, এটা একটা, এটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে স্বাধীনতা দিবস, 15ই আগস্ট। 15ই আগস্ট হচ্ছে স্বাধীনতা দিবস। এটা হচ্ছে তোমার তিনটে আমাদের সংবিধান স্বীকৃত হলিডে রয়েছে, একেবারে পুরো কনস্টিটিউশন, পুরো ভারতীয় সরকারি ছুটি। ঠিক আছে, এই তিনটে। চলো তারপরে 11 নম্বর। ট্রাভাঙ্কোরের রাজা নাম হচ্ছে সাথী তিরুনাল। ইনি 19th শতাব্দীতে মানে 19 শতাব্দীতে কোন নৃত্যশৈলীটি উদ্ভাবন করেছিল? কোন নৃত্যশৈলীটি? না, অপশন নাম্বার বি মোহিনীয়াট্টম করেছিল, কেরালার নৃত্য। মোহিনীয়াট্টম হচ্ছে বিষ্ণুর নারী রূপ, মোহিনী রূপ। এর বৈশিষ্ট্য হচ্ছে লাবণ্যময় থাকবে, মেয়েলি একটা ভাব থাকবে। যখন শ্রীবিষ্ণু হচ্ছে মেয়ের রূপ ধারণ করেছিলেন, নারী রূপ ধারণ করেছিলেন, সেইটাই হচ্ছে তোমার মোহিনীয়াট্টমে। ঠিক আছে।
নেক্সট পরবর্তী 12 নম্বর, গ্রিক রাষ্ট্রদূত চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে এসেছিলেন, তার নাম কি, যিনি হচ্ছেন পুরো ভালোভাবে পর্যবেক্ষণ করেছিলেন এবং হচ্ছে মৌর্যের রাজসভাটাকে লিপিবদ্ধ করেছিলেন তার বই ইন্ডিকাতে, তার বই ইন্ডিকাতে করেছিলেন। ঠিক আছে, তো ইন্ডিকা কে লিখেছেন? ইন্ডিকা লিখেছেন হচ্ছে মেগাস্তিনিস। মেগাস্তিনিস কার দূত ছিলেন? তিনি এসেছেন সেলুকাসের হয়ে, সেলুকাস, সেলুকাস, ঠিক আছে, সেলুকাসের দূত ছিলেন তিনি। ঠিক আছে, আচ্ছা বেশ, চলো পরবর্তী নেক্সট কোয়েশ্চেন। 12 নম্বর কোয়েশ্চেনটা দেখো, এটাও পরীক্ষায় এসছে, এটা হচ্ছে তোমার ওই এসএসসি জিডিতেই 2025 সালে এসছে। ডু অর ডাই, এই স্লোগানটা কোন? একেবারে সোজা পাতি একটা প্রশ্ন। ডু অর ডাই হচ্ছে তোমার কোথায় ভারত ছাড়ো আন্দোলনে দেওয়া হয়েছিল 1942-তে, 1942 সালে দেওয়া হয়েছিল 8ই আগস্ট, মনে করে দেখো 8ই আগস্ট, যেটা আন্দোলনটা শুরু হয়েছিল 9ই আগস্ট, 9ই আগস্ট হচ্ছে শুরু হয়েছিল আন্দোলনটা। ঠিক আছে, আচ্ছা পরবর্তী দেখো, পরবর্তী প্রশ্ন 14 নম্বর, 2023 সালের প্রশ্ন এসে 2025-এ, এটাই এখন স্ট্যাটিক হয়ে যাবে যে ফুটবল একাডেমি চালু হয়েছে কোথায়? ফুটবল একাডেমি চালু হয়েছে অপশন নাম্বার এ, ভুবনেশ্বরে চালু হয়েছে ফুটবল একাডেমি, সেই সময় 2023 সালে চালু হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন দেখবো, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের তপশিলি ট্রাইবসের মানুষের সাক্ষরতা হার, আবার হচ্ছে জনসংখ্যা থেকে প্রশ্ন, জনগণনা থেকে প্রশ্ন, যে তপশিলি যারা রয়েছে, তপশিলি উপজাতি যারা এসটি, এই এসটিদের এডুকেশন রেট কত বা হচ্ছে তোমার লিটারেসি রেট কত? তো বর্তমানে হচ্ছে তোমার এডুকেশন রেট হচ্ছে তাদের 59%, 59%, ঠিক আছে। মিজোরামেই এদের এডুকেশন রেট হচ্ছে 91% মিজোরামে। মিজোরামের কারণ হচ্ছে মিজোরামের মানুষ পুরোপুরি এসটি পপুলেশনই রয়েছে, সেখানে 91%। এখন হচ্ছে মিজোরামের এডুকেশন রেট, মিজোরামের যে পুরো টোটাল পপুলেশনের যে লিটারেসি রেট সেটা হচ্ছে 98%-এর থেকেও বেশি। পরবর্তী প্রশ্ন বলছে, ভারতের নিম্নলিখিত প্রতিবেশী দেশগুলির মধ্যে কোনটা ধর্মনিরপেক্ষ বা সেকুলার? মালদ্বীপ হবে? একেবারে না, ইসলামিক। আফগানিস্তান তো হবেই না, ইসলামিক স্টেট। পাকিস্তানও হবে না, ইসলামিক স্টেট। নেপাল হচ্ছে ধর্মনিরপেক্ষ, ঠিক আছে, নেপাল হচ্ছে ধর্মনিরপেক্ষ। বাংলাদেশ, ইরান, ইরাক এগুলো সব হচ্ছে ইসলামিক কান্ট্রি, কিন্তু নেপাল হচ্ছে ধর্মনিরপেক্ষ। ভারত হচ্ছে ধর্মনিরপেক্ষ, শ্রীলঙ্কা হচ্ছে ধর্মনিরপেক্ষ, ঠিক আছে, এগুলো হচ্ছে ধর্মনিরপেক্ষ। পরবর্তী, আধুনিক অর্থনীতিতে পরিষেবা শিল্প বা সার্ভিস ইন্ডাস্ট্রি কেন গুরুত্বপূর্ণ? সার্ভিস ইন্ডাস্ট্রি মানে হচ্ছে আধুনিক অর্থনীতিতে পরিষেবা শিল্প। পরিষেবা মানে হচ্ছে যারা পরিষেবা দেয়। পরিষেবা কারা? যেমন হচ্ছে মনে স্কুল কলেজেস পরিষেবা দিচ্ছে, তারপরে প্রাইভেট স্কুল কলেজগুলো, তারপরে হচ্ছে ব্যাংকিং সেক্টর, যে কোনো রেস্টুরেন্ট, যে কোনো হোটেল, এগুলো হচ্ছে সার্ভিস দিচ্ছে, তো সার্ভিস সেক্টর বলা হয় এগুলোকে। এই সার্ভিস সেক্টর কেন গুরুত্বপূর্ণ জানো? বলছে কনসেপচুয়াল কোয়েশ্চেনটা, এটি অন্যান্য শিল্পের জন্য কাঁচামাল সরবরাহ করে। করে ভাই কোনোদিনও? সার্ভিস সেক্টর মানে কি? সার্ভিস মানে হচ্ছে পরিষেবা নেব আমরা। পরিষেবা মানে কোনো জিনিস নিয়ে আসছি না, কিন্তু তাদের থেকে কিছু একটা হেল্প নিয়ে আসছি, ঠিক আছে, সেগুলো। তো কাঁচামাল তো দেবেই না, একবারে কেটে দাও, এটা হবেই না আনসার। তারপরেটা বলো, এটি শুধুমাত্র ক্ষুদ্র ব্যবসায়ীকে প্রভাবিত করে না, বড় বড় ইন্ডাস্ট্রিও হতে পারে, বড় বড় তোমার 5 স্টার হোটেলস গুলো থাকতে পারে। অর্থনৈতিক উন্নয়নে সহায়ক, হ্যাঁ সহায়ক, এমন কার্যকলাপ যেটা হচ্ছে সরবরাহের ক্ষেত্রে এটি একটি মূল ভূমিকা পালন করে। এটা হ্যাঁ হতে পারে, অপশন নাম্বার ডিটা দেখে নিই। এটি অত্যাবশ্যকীয় পণ্য উৎপাদন করে, পণ্য উৎপাদন করে না, কারণ এটা উৎপাদন করে, পরিষেবা উৎপাদন করে, ঠিক আছে, পণ্য উৎপাদন করে না। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। পণ্য মানে যে কোনো সামগ্রী, সামগ্রী উৎপাদন করে, করে না, পরিষেবা দেয় আমাদেরকে, ঠিক আছে। 18 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো, 18 নম্বর প্রশ্নের ভালো করে বুঝবে, ভালো করে দেখো কি বলছে 18 নম্বর কোয়েশ্চেনটা। বলছে ফরেন ট্রেডের প্রভাব কি, বাজারে বৈদেশিক বাণিজ্যের কি প্রভাব পড়তে পারে? এটাও কনসেপচুয়াল কোয়েশ্চেন, ইকোনমির প্রশ্ন, জিডিতে এসে এই কোয়েশ্চেনটা। আর এই প্রশ্নটা যদি তুমি ফেস করো গিয়ে, তখন মনে হবে কঠিন কোয়েশ্চেন, তো তার আগেই পড়ে যাই না। তো ফরেন ট্রেড হচ্ছে, বলছি এটি বাজারের বৃহত্তম সংহতি বা ইন্টিগ্রেশন ঘটাবে, নাকি এটি দেশীয় পণ্যকে আরো ব্যয়বহুল করে দেবে, নাকি এটি প্রতিযোগিতা কমিয়ে দেয়, নাকি এটি বাজারগুলিকে বিচ্ছিন্ন করে তোলে? হবে না, হবে না, হবে না। অপশন নাম্বার এ, এটি বাজারকে আরো বৃহত্তর সংহতি দৃষ্টি করে পরের ফরেন ট্রেড, ঠিক আছে। তারপর, ভারতের নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে প্রাণবন্ত মন্দির উৎসব ত্রিশূরপুরম হয়ে থাকে? তো এক কথায় জিজ্ঞাসা করতে পারতো যে ত্রিশূরপুরম এই ফেস্টিভ্যালটা কোন রাজ্যে হয়,
পরিষ্কার পরিষ্কার তাহলে বলেই দিতাম ত্রিশূর, এই জায়গাটা তো কেরালাতে রয়েছে, তো কেরালা হচ্ছে ত্রিশূরপুরম হবে কারেক্ট অ্যান্সার। ত্রিশূরপুরমে হচ্ছে তোমার এলিফেন্ট, হাতিদেরকে গয়না টয়না দিয়ে সাজানো হয় প্রচুর পরিমাণে, তারপরে হাতির মাথায় একটা ছাতা বসানো হয়, তারপরে হচ্ছে সেটা রোড দিয়ে প্রসেশন বের করা হয়, প্রচুর ভিড় থাকে, মানুষ হচ্ছে বাদ্যযন্ত্র বাজায় এবং হচ্ছে নাচে, নতুন নতুন রং বেরঙের পোশাক পরে, ওই যে প্রসেশনটা আমরা দেখেছি অনেক সাউথের সিনেমাতে, সেইটাই হচ্ছে ত্রিশূরপুরম। ঠিক আছে, সেটাই হচ্ছে ত্রিশূরপুরম বলা হয়, এবং বলা হয় ফাদার অফ মানে মাদার অফ অল পুরম, যত উৎসব হচ্ছে সব উৎসবের মা বলা হয় একে। চলো তারপরে পরবর্তী, নেক্সট বলছে ভারতের সবুজ বিপ্লবের প্রধান লক্ষ্য কি ছিল, অলরেডি তো বলেই দিয়েছি। সবুজ বিপ্লব হচ্ছে HYV, এই কথাটা মনে রাখবে, এইটা কি জিনিস, হাই ইয়েল্ড ভ্যারাইটি প্রোগ্রাম। সবুজ বিপ্লব না বললে এটাও বলতে পারে, হাই ইয়েল্ড ভ্যারাইটি প্রোগ্রাম। এখানে উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করা হয়েছিল, উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করা হয়েছিল, তারপরে ইরিগেশন সেচ ব্যবহার করা হয়েছিল, তারপরে সার, কি সার, রাসায়নিক সার, ভালো করে মনে রাখবে পরীক্ষায় আসবে, রাসায়নিক সার ব্যবহার করা হয়েছিল, কোনো জৈব সার নয়, রাসায়নিক সার, রাসায়নিক সার ব্যবহার করা হয়েছিল। এই তিনটে জিনিসের কম্বিনেশন এসেছিল হচ্ছে তোমার সবুজ বিপ্লব। তো এটা কি শিল্পের উন্নয়ন ছিল? না। কৃষিজ উৎপাদনশীলতা বৃদ্ধি হয়েছিল? হয়েছিল। জনসংখ্যা হ্রাস পেয়েছিল? হ্যাট। তারপরে হচ্ছে তোমার বৈদেশিক বাণিজ্যের প্রচার? না, অপশন নাম্বার বি কে করব, বাকিগুলোকে কেটে দেবো, কৃষিজ উৎপাদনশীলতা বৃদ্ধি করেছিল। এটা তো চলো একটা বেসিক কনসেপ্ট হয়ে গেল, একেবারে সোজা প্রশ্ন ছিল। পরবর্তী, ভারত 1951 সালের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু করেছিল, ঠিক আছে বুঝলাম। এটা সমাজতান্ত্রিক আদর্শ দ্বারা প্রভাবিত ছিল, কার নেতৃত্বে বা কার মতে বলা হয়েছিল সমাজতান্ত্রিক আদর্শ হবে? এটা তো জওহরলাল নেহরু প্রাইম মিনিস্টার ছিলেন সেই সময়, তার নেতৃত্বেই বলা হয়েছিল এটা। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন 22 নম্বর বলছে, কলামণ্ডলম গোপী ইনি একজন নৃত্যশিল্পী যিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন, ইনি নিম্নলিখিত কোন নাচের সাথে যুক্ত? তো কলামণ্ডলম গোপী তিনি হচ্ছেন কথাকলির সাথে যুক্ত। কোন নাচের সাথে যুক্ত? কথাকলি। কথাকলি হচ্ছে চারটে রং দেখা যায় ইয়েতে, এইটাতে কথাকলিতে হচ্ছে মেকআপের একটা বিশাল বড় একটা তোমার হাত রয়েছে, তার কারণ হচ্ছে কথাকলিতে পুরো একটা নাটক দেখানো হয়, অভিনয় দেখানো হয়। কি দেখানো হয়? অভিনয়। আর এই অভিনয়টা, তোমার সম্পূর্ণ হচ্ছে পুরাণ ভিত্তিক হয়, মহাভারত রামায়ণ ভিত্তিক হয়। ঠিক আছে, এখানে এই চার ধরনের রং দেখা যায়। পচা বা পাচা, যেটা সবুজ রং থাকে, সবুজ রঙের মেকআপ যারা করবে তারা হচ্ছে উচ্চ বংশীয় সৎ চরিত্র বোঝায়, যেমন রাম অর্জুন এদের। তার মানে সবুজ রঙের মেকআপের যদি আর্টিস্টের কোনো কেউ আসে তাহলে বুঝতে হবে যে এটা রামের ক্যারেক্টার করছে, মানে হচ্ছে একেবারে সৎ চরিত্র, আদর্শগত পুরুষের চরিত্রে অভিনয় করছে, তার জন্য গ্রিন কালার দেয়া হয়েছে। তো গ্রিন কালার যুক্ত হচ্ছে তোমার পচা বলা হয় বা পাচা বলা হয়, তো এটাই হচ্ছে ব্যাপার। এরপরে আসছে কাতি। কাতি হচ্ছে তোমার রাজকীয় অশুভ শক্তি, অহংকারী ব্যক্তি, যেমন রাবণ, রাবণকে বোঝানো হবে। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার কালো রং দেওয়া হয়, কালো রং। কি রং? না, কালো রং ব্যবহার করা হয়, ভিলেন বোঝাতে কালো রং ব্যবহার করা হয়। তারপর হচ্ছে থাডি। থাডিতে দাড়িওয়ালা চরিত্র বোঝানো হয়, দাড়িওয়ালা চরিত্র, লাল দাড়ি দেওয়া হয়, দুষ্ট চরিত্র। ঠিক আছে, ধূর্ত ব্যক্তি, ধূর্ত ব্যক্তি দুষ্ট চরিত্র বোঝানোর জন্য বোঝানো হয় এটা। এবং আরেকটা আছে মিনুক্কু। মিনুক্কু যেটা অনেক সময় হলুদ রং বা হচ্ছে তোমার কমলা রং ব্যবহার করা হয়, কমলা রং ব্যবহার করা হয়, এটা হচ্ছে নারী চরিত্র দেওয়া হয় এবং ঋষিদের বোঝানোর জন্য, নারী চরিত্র অথবা হচ্ছে ঋষিদের বোঝানোর জন্য হচ্ছে তোমার কথাকলিতে এটা দেয়া হয়, এই রংটা ব্যবহার করা হয়। ঠিক আছে, সীতা, তারপরে হচ্ছে তোমার এই ধরনের যারা রয়েছে তাদেরকে দেয়া হয়। কথাকলিতে মুদ্রা হচ্ছে তোমার 24টা মুদ্রার ব্যবহার রয়েছে এবং 9টা রসের ব্যবহার করা হয়েছে, মানে হচ্ছে নবরসের কথা বলা হয়, নবরস। ঠিক আছে, নবরসের কথা বলা হয় কথাকলিতে, কেরালাতে বিখ্যাত এটা। পরবর্তী, গিদ্দা। গিদ্দা এটা হচ্ছে কোন রাজ্যের? ভাই দেখতেই উত্তর হয়ে গেছে পাঞ্জাবের। এছাড়াও হচ্ছে কিকলি, মনে রাখবে গিদ্দা ছাড়াও কিকলি। ঠিক আছে, ভাংরা, ভাংরা, ঝুমুর। ঠিক আছে, এগুলো হচ্ছে বিখ্যাত কিছু নাচ। ঠিক আছে, চলো তারপরে 24 নম্বর বলছে 50তম সর্বভারতীয় আন্তঃপ্রাতিষ্ঠানিক টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2023 সালের এটা ইতিহাস ছিল। এটা হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশে হয়েছিল, টেবিল টেনিস অ্যাসোসিয়েশন। পরবর্তী, ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন এটা, 25 নম্বর কোয়েশ্চেনটা। স্বামী দয়ানন্দ সরস্বতী নিম্নলিখিত
তোমার বেদে ফিরে আসার যেই তোমার হচ্ছে এটা দিয়েছিলেন, মানে তোমার তার যে বক্তব্যটা রেখেছিলেন বেদে ফিরে আসো বা বেদে ফিরে যাও, এইটা হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী দিয়েছিলেন কোন সমাজ বা কোন প্রতিষ্ঠানের এটা উদ্দেশ্য। ভাই স্বামী দয়ানন্দ সরস্বতী কোনটা স্থাপন করেছেন? আর্য সমাজ। আর্য সমাজ, আর্যই তো বেদ, বেদই তো আর্য। আর্য সমাজ তিনি স্থাপন করেছিলেন 1875 সালে স্থাপন করেছিলেন, ঠিক আছে। প্রার্থনা সমাজ স্থাপন করেছিলেন, প্রার্থনা সমাজ স্থাপন করেছিলেন হচ্ছে 1867-তে। কততে ভাই? 1867 সালে হয়েছিল তোমার প্রার্থনা সমাজ, ঠিক আছে। এই হলো তো, আজকে এই পর্যন্তই ছিল। এই কটা প্রশ্ন, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন আমি ডিসকাশন করলাম। তো দেখতে থাকো তোমাদের প্রিয় চ্যানেল, এবং আরেকটা নতুন একটা ক্লাস অবশ্যই তাড়াতাড়ি নিয়ে আসবো। ততক্ষণে তোমরা লাইক করো এবং হচ্ছে প্রিপারেশন চালাও, এবং জয় হিন্দ।